ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ধর্ম, বর্ণ, জাতীয়তা কিংবা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যে খেলাটি যুগ যুগ ধরে মানুষকে এক সুতোয় বেঁধেছে, সেই ক্রিকেট খেলাতেই যেন এখন ধুলোর মতোই মিশে গেছে রাজনীতি। প্রকাশ পাচ্ছে উগ্রতা, সম্প্রতি যার শিকার হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটারকে নিলামে কারাকারি করে 9,20,00,000 রুপিতে দলে ভিড়িয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির কিছু রাজনৈতিক অগ্রধর্মীয় নেতাদের আপত্তির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ফলাফল, সমগ্র ক্রিকেট প্রেমী মানুষদের হতাশ করে আইপিএলে 60 ম্যাচে 65 উইকেট শিকারের রেকর্ড থাকা মুস্তাফিজকে বাদ দিয়েছে। তাদের এমন সিদ্ধান্তে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা, যে কারণে বিসিবি আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে একজন খেলোয়াড়কে বাদ দিতে বোর্ড কিভাবে হস্তক্ষেপ করে সেই প্রশ্ন তুলে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। দুই দেশের এমন সিদ্ধান্তে ক্রিকেট মহলে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দুই দেশেরই সমালোচনা করে বলছেন, দীর্ঘমেয়াদী ক্রিকেটীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যিই কি তাই? ভারতের ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্তের জবাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নেওয়া সিদ্ধান্ত কতটা সময় উপযোগী? জাতিতে জাতিতে দূরত্ব ঠেলে বন্ধুত্ব প্রতিষ্ঠায় যে খেলার ভূমিকা অতুলনীয়, সেই খেলায় রাজনীতির বিষ বাষ্প প্রবেশ করানোর দায় কার? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মাইনুল হক, আছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং আছেন বাংলাদেশ অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বিসিবির সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ইমরোজ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। শুরুতে যেটি বলছিলাম, ক্রিকেট সম্ভবত একমাত্র খেলা যেটা আসলে বিভাজনের বদলে এক ধরনের সংযোজন ঘটায়, এবং বলা হয় ক্রিকেট আসলে শুধু খেলা নয়, একে উপমহাদেশের একমাত্র ধর্ম নিরপেক্ষ ধর্ম বলে বিবেচনা করা হয়। সেই খেলায় আসলে যখন ধর্মকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা ঘটলো, মুস্তাফিজকে বাদ দিয়েছে, আসলে কেকেআর যে বিবৃতি দিয়েছে এবং বিজেপির যে ঘটনাটা তারা টেনেছে, সেই জায়গাটিতে আবার তারা এটিও বলেছে মুস্তাফিজের বিষয়টা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, আইপিএল এর গভর্নিং কাউন্সিল সেটি জানতোই না। সেই সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, সবচেয়ে প্রথমে বলতে চাই যে এটা একটা সাংঘাতিক দুঃখজনক ঘটনা। এটা আসলে আমাদের আমি মনে করি যে আমাদের ক্রিকেটীয় পরিবেশটাকে সাংঘাতিকভাবে এফেক্ট করেছে। এবং সেখান থেকে বলবো যে যেভাবে আপনি বলছিলেন যে ক্রিকেটটা সর্বজনীন, আমার মনে হয় এটা এখন আর বলা যাবে না। কারণটা হচ্ছে, আমরা যতটুকু ক্রিকেট পছন্দ করি, ভারত সেম, শ্রীলঙ্কা সবাই, কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে আইসিসিতে যখনই ভারতের ডমিনেশনটা বাড়ছে, সেটা কিন্তু একপেশে হয়ে যাচ্ছে। এবং একপেশে হওয়াতে আপনি দেখেছেন এইরকম অনেক দেশে অনেকে যেতে চায় না, সেরকমটা অনেক আগেও হয়েছে। আমি যে কোনো একটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া পাকিস্তান যেতে চায় না, তার পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অনেকে সাউথ আফ্রিকার থেকে জিম্বাবুয়ে অনেক জায়গায় যেতে চায় নাই। সেটা একটা ধারা যে আমার ব্যক্তিগত চয়েস, আমি যাব না, আই উইল স্যাক্রিফাইস দি পয়েন্ট। কিন্তু এটা একটা লোকাল টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে অফকোর্স ইট গট এ গ্লোবাল এটাতে একটা গ্লোবাল অ্যাকনলেজমেন্ট আছে এই টুর্নামেন্টটার। সেই জায়গায় সবাই আমরা তাকিয়ে থাকি, এটা ভালো টুর্নামেন্ট, আমরা দেখছি, সবাই উপভোগ করছি। আমরা অনেক দিন থেকেই দেখেছি যে বাংলাদেশের অনেক প্লেয়ারকে আমরা হয়তো অবহেলার কারণেও নেই নাই, বা হয়তো আমরা পারফর্ম করি নাই, সেটাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যখন আপনি একটা মুস্তাফিজকে নিলেন, সেখান থেকে মানে বাদ দিতে পারেন, সেটা তো আমার আপত্তি নাই। কিন্তু কেন বাদ দিলেন? পরিস্থিতিটা তৈরি হলো, উগ্রবাদীরা আপনাকে বলল মুস্তাফিজকে আমরা খেলতে দিব না, শাহরুখ খানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, সেটা তাদের ব্যাপার। কিন্তু মুস্তাফিজকে যখন হুমকি দিলেন, সেই হুমকি বিবেচনা নিয়ে একটা মানুষকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, সেই জায়গা থেকে ভারতের ক্রিকেট বোর্ড বলল যে মুস্তাফিজকে বাতিল করতে হবে। আপনি প্রাধান্য দিলেন উগ্রবাদীদের, আবার আপনি ট্যাগ লাগাচ্ছেন যে ভারত পাকিস্তানে খেলতে যাবে না কারণ তারা উগ্রবাদী, তারা জঙ্গি। আপনি এইখানে বাংলাদেশকেও সেই ট্যাগে সম্ভবত অলমোস্ট আপনি সেই রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন, কারণ আমাদের সাথে তাদের খেলার কথা ছিল আরও 4 মাস আগে ভারতের সাথে। সেই খেলাটা কিন্তু আপনি পিছিয়ে দিয়েছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেটা কিন্তু রিশিডিউল হয়েছে আবার সামনেই আরও 2-3 মাস পরে আমাদের সাথে সিরিজ খেলতে তাদের আসার কথা। একই সাথে যদি আমি আপনাকে বলি
যে দেখুন এই উগ্রবাদে কেন আমরা এই স্ট্যান্ডটা আমাদের বোর্ড নিয়েছে, যেটার জন্য আমি বোর্ডকে স্যালুট জানাই। একটা জায়গায় শুধু বোর্ডের সাথে একটুখানি আমার রিজার্ভেশন আছে, যে বোর্ড শুড হ্যাভ বিন ডিক্লেয়ারিং ইট ফার্স্টার দেন আমাদের ক্রিয়া উপদেষ্টা বলার আগে বোর্ডকে রিয়্যাক্ট করা এই উচিত ছিল। প্রশ্নটা আসলে আমি একটু করতে চাইছিলাম, কোনো প্রেস রিলিজ আসেনি, তার আগেই আসলে ক্রীড়া উপদেষ্টা এই ধরনের একটা সিদ্ধান্ত না, ক্রিয়া নিয়েছেন। উপদেষ্টা এটা ওনার ফ্রিডম, উনি যাই বলতেই পারেন। বাট আমি মনে করি এইটার সাথে সাথে বোর্ড একটা মিটিং ইমিডিয়েটলি নিজেদের থেকে দেওয়া উচিত ছিল, দিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি তারা এই কাজটা করা উচিত ছিল। সেটা কেন করেন নাই সেটা বোর্ডের প্রেসিডেন্ট বলবেন, বা আমার ব্যক্তিগত মতামত এটা। বাট আপনি দেখুন নিরাপত্তার খাতিরে যদি বাংলাদেশ বলে, বাংলাদেশ কিন্তু অযৌক্তিক কোনো কথা বলে নাই। আমাদের যে হাই কমিশন আছে, আমাদের হাই কমিশন কিন্তু ইজ নোন টু বি অ্যাজ আওয়ার ওন টেরিটরি। আপনি যদি কোনো হাই কমিশন বা এমবিসির উপরে অ্যাট্যাক করেন বা হামলা দেন, সেটা কিন্তু আপনি আমার দেশের উপরে হামলা দিয়েছেন সেই বরাবরই কিন্তু বিবেচনায় নেওয়া হয়। কিন্তু বিসিসিআই তো বলছেন যে তারা আসলে জানতেনই না, না, তারা খবরটা জানতেন না। জেনেছেন এটা মিডিয়া হচ্ছে আপনি থেকে। ঘুমিয়ে থাকলে আপনাকে ডেকে উঠানো যাবে, কিন্তু আপনি জেগে ঘুমালে আপনাকে উঠানো যাবে না। ভারতে আমাদের হাই কমিশনে হামলা হয়েছে, সেখানে ভাঙচুর হয়েছে, সেই নিরাপত্তা আপনি দিতে পারেন নাই, যেটা ম্যান্ডেটরি। আপনি এইরকম আমাদের অনেককে নাজেহাল করা হয়েছে, আমরা এখনও দেখছি লিঞ্চিং চলছে অনেক জায়গায়, অনেক বাংলাদেশি পর্যটকদের উপরে হামলা হচ্ছে, সেগুলোকে কখনো আপনি বিবেচনায় নিচ্ছেন না। আমরা কিন্তু লিটন দাসকে টিম ক্যাপ্টেন বানিয়েছি। আমাদের এখানে কিন্তু যত রকমভাবে প্রচার প্রসার করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশে, যে এইখানে মাইনরিটির উপরে হামলা করা হচ্ছে কিছু ইনসিডেন্ট, এটা সব দেশেই হয়। কিন্তু এই জিনিসটাকে এত বড়ভাবে প্রচার করে আপনি যে একটা বাংলাদেশ বিরোধী একটা আচরণে আপনি লিপ্ত হয়েছেন, সেটা কি আপনি মনে করেন সরকার জানে না? এটা হয়তোবা তাদের সামনে পশ্চিমবঙ্গে ইলেকশন আছে, এটারও একটা কিছু আভাস আমরা পাচ্ছি যে এখানে হয়তোবা কিছু একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে। কোথাও না কোথাও তাহলে আসলে ভারত নিজেদের স্বার্থটাই বেশি নিজেদের চিন্তা স্বার্থটাই করছে কিনা, দেখেছে। জি। এবং ধরেন সেই আমাদের প্রশ্নটা বর্ডার থেকে যায়। কিলিং নিয়ে কথা বলেন, কত কিছু নিয়ে, যদি এটা রাজনৈতিক আলোচনা না, বাট সেই জায়গায় যদি আমরা যাই, সেই জায়গায় দেখবো যে আমরা কিন্তু অনেক 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 কিছু আমরা মেনে নিয়েছি শুধুমাত্র একজন প্রতিবেশী ভালো হিসেবে থাকার জন্য। জি। কোনোদিন বলতে, আমি শেষ করে দিই, কোনোদিন আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ কোনোদিন আগ্রাসন করেছে ভারতের কোনো ভূখণ্ডে, কখনোই করি নাই। কিন্তু আমরা কিন্তু অনেকবার অনেক রকমভাবে আগ্রাসনে আক্রান্ত হয়েছি। তো সার্বিকভাবে যেটা বলবো, মোস্তাফিজের ইস্যুটা ইজ জাস্ট এ স্মল ইস্যু ফর মেনি, বাট আমাদের জন্য সাংঘাতিক সম্মানে আঘাত লাগার একটা ইস্যু। এবং আমাদের জাতীয় যেইভাবে আমরা নিজেদেরকে তুলে ধরছি ক্রিকেটীয় বিশ্বে, আমার মনে হয় ইট ইজ দ্য রাইট টাইম টু স্ট্যান্ড রাইট এবং বলার কথা। যে আমরা সম্মানের সঠিক কথা আপনি বলছেন মাইনুল হক, এই মুস্তাফিজের ইস্যুটা আসলে পুরো বাংলাদেশ এখন নিজেদের সম্মানের ইস্যু হিসেবে দেখার চেষ্টা করছে। এই ঘটনায় বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে টি-20তে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। ক্রীড়া উপদেষ্টার কথা বলছিলেন আসিফ নজরুল, তিনি আইপিএল সম্প্রচার বন্ধের যে কথা বলেছেন সেটি ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। আমি একটু পিছন দিকে গিয়ে জানতে চাই, বিসিসিআই যে আসলে এই সিদ্ধান্তটি নিয়েছে, এতদিন তাহলে তাদের কেন মনে হয়নি আইপিএলে বাংলাদেশিরা খেলতে গেলে পরিস্থিতি এরকম ঘোলাটে হতে পারে? এটা আসছে ওদের হাইকমান্ড থেকে মোস্ট প্রবাবলি, মানে যারা রুলিং পার্টি, আমার যা মনে হয় ইটস অল পলিটিক্যাল। আপনি দেখেন একটা একটা পার্টি ওদেরকে ধমক দিল যে এখানে এটা হলে এই হবে, এবং মাইনরিটির বিষয়টা নিয়ে আসছে, যেটা ইমরোজ একটু আগে ইয়ে করেছে, যে মাইনরিটির ইস্যুটা এখানে, এটা কুড বি এনিবডি, যেখানে একটা দেশে অনেক রকম অন্যায় হয়, হয়, এর মধ্যে মাইনরিটি আছে, আমাদের মুসলমানরাও তো হচ্ছে। ইটস নট দ্য মাইনরিটি অনলি, কোনো অ্যাটাক হলে হলে বোথ দ্য পিপল আর বিং সাফার্ড। তো এখানে যেটা হয়েছে আপনার ইন্ডিয়ার যেটা ওদের মেইন ইয়েটা ফোকাস না করে ওরা করেছে এটা পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি, ওরা ঠিক মতো এটাকে আনতে আর কি পারে নাই। দে রাস্ট ইট, এবং এই তাড়াহুড়া করার জন্য দে গুফট ইট আপ, এবং আমার মনে হয় দে মেড দ্য মিস্টেক অ্যান্ড দে হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। জি, কিন্তু তারা আসলে যে ভুলটা করেছে আপনি বলছেন, এবং তাদেরই আসলে এই সমস্যাটির সমাধান করতে হবে। এক্স্যাক্টলি। সেই জায়গায় বাংলাদেশও আসলে একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে অ্যাবসলিউটলি কারেক্ট, এবং এরা, আমি হলো তাই নিতাম। এবং বাংলাদেশের যে পদক্ষেপ, এটা রিয়েলি একদম ন্যায়সঙ্গত, এবং যেভাবে তারা আর কি বলেছে যে ভেন্যুটা শিফট করার জন্য, দ্যাটস রাইটলি সেড। কিন্তু
এই যে আসলে বাংলাদেশের ক্রিকেট কিংবা ভারতের যে খেলা, ভারতীয় যারা আসলে খেলোয়াড় আছেন এবং অন্যান্য রাষ্ট্রের যারা খেলোয়াড়, তারাও কিন্তু বলছেন যে এই ঘটনাটি পুরো বিশ্বে ক্রিকেটে এক ধরনের বড় প্রভাব পড়তে যাচ্ছে। সেই প্রভাবটাকে আপনি কিভাবে দেখছেন? এই ঘটনা ঘিরে আসলে অন্যান্য রাষ্ট্রের খেলার মধ্যে কিরকম প্রভাব পড়ছে? হয়তো ইন্ডিভিজুয়ালি কেউ ওরকম ক্রিকেটাররা খুব ফলো করে কেউ হয়তো আর কি বলবেন না এরকম, বিকজ ওখানে আপনার কি বলবো অনেক রকমের আছে, কিন্তু যেটা আর কি মনে হয় আমার যে একটা খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা একটা আইসিসির টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা ওদের আইসিসির হস্তক্ষেপ এখানে একদম মার্জনীয়, এখানে ওদেরকে করতেই হবে এখানে। এবং আমার যা আর কি মনে হয় আইসিসি কিছু একটা ডিসিশন হয়তো নিবে, দুইটা ডিসিশন আর কি নিতে পারে ওরা। একটা হতে পারে যে আমাদের ভেন্যুটা চেঞ্জ করতে পারে, আরেকটা হতে পারে যে ওরা আর কি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে পারে তোমরা ভিআইপিকে যেভাবে তোমরা দাও, সিকিউরিটি দাও, ওইভাবে বাংলাদেশ টিমকে সিকিউরিটি দাও। এখন ডিপেন্ড করবে ওরা কিভাবে আসে। জি, কিন্তু বাংলাদেশ আবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ। আজাদ মজুমদার, দুজন খেলা সংশ্লিষ্ট ব্যক্তির কথা আসলে আমি শুরুতে শোনার চেষ্টা করেছি। এবার একটু আপনার কাছে আসি। সরকারের তরফ থেকে কিছু তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকেও আপনি নিশ্চয়ই জানেন, আজকেও আমাদের উপদেষ্টা বলেছেন সরকার আসলে নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া দেখেছে। অর্থ উপদেষ্টা এই বক্তব্য দিয়েছেন। একটা ইমোশন তো আসলে কাজ করছে খেলার জায়গাটিতে, তো আসলে বাঙালিদের একটা ভীষণ রকমের ইমোশন কাজ করে। এই ইমোশনটাকে এই রাজনীতিকীকরণ না করে দুপক্ষ একসাথে বিবেচনা করে আরেকটু সহজভাবে সমাধান করার সুযোগ ছিল বলে কি আপনি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। এখানে আসলে ইমোশনের কোনো বিষয় নেই, পুরোটাই একটা প্র্যাকটিক্যাল বিবেচনা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপনি দেখেন, আমাদের একজন খেলোয়াড়কে ভারতের উগ্রবাদীরা হুমকি দেওয়াতে ভারত বলেছে যে তাকে আইপিএল খেলতে দেওয়া যাবে না। তো এটা তো প্রশ্নটা আসে, যখন একজন খেলোয়াড়কে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তখন আপনি একটা দলকে কীভাবে নিরাপত্তা দেবেন? আর একটা বিশ্বকাপ শুধুমাত্র একটা ক্রিকেট দলও না, আপনার একটা বিশ্বকাপের সাথে আরও অনেক কিছু সম্পৃক্ত আছে। আমাদের প্রায় শখানেক সাংবাদিক ভারত আমাদের দলকে ফলো করবে, ভারতে যদি খেলতে যায় তাদের নিরাপত্তা কে দেবে? আমাদের যেহেতু খেলাটা কলকাতাতে হবে, আমাদের দলের অধিকাংশ খেলা, আমাদের হাজার খানেক দর্শক সমর্থক সেখানে যেতে চাইবে, খেলাটা দেখতে যাবে, তো আমাদের দর্শক সমর্থকদের নিরাপত্তাটা কে দেবে? আপনার যখন বাংলাদেশ দলকে তারা ভাবলাম মাইনু ভাই যেভাবে বললো যে হ্যাঁ হয়তো বা তারা বাংলাদেশ দলকে ভিভিআইপি প্রটোকল দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, সেটা তো দিতেই হবে। বাংলাদেশ দল কেন, যে কোনো দলকেই তাদের এটা দিতে হবে এবং এই অঙ্গীকার করেই কিন্তু তারা এই টুর্নামেন্টের হোস্ট হয়েছে। সো এটা আর নতুন করে তাদেরকে বলার কিছু নাই যে বাংলাদেশ আসলে তাদেরকে একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে যদি বিশ্বকাপ হয় তাহলে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের নিরাপত্তায় হুমকির সম্মুখীন হবে। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি 2011 বিশ্বকাপ ফাইনাল কভার করতে ভারত গিয়েছিলাম। আমি যখন মুম্বাই বিমানবন্দরে নেমেছিলাম আমাকে বলা হয়েছিল যে আমি যেহেতু বাংলাদেশে আমাকে কোনো হোটেল দেওয়া হবে না। সৌভাগ্যক্রমে একটা হোটেল পেলাম। আমাকে রাত 3টার সময় হোটেলে ঘুম থেকে তুলে পুলিশ এসে আমার পাসপোর্ট দেখতে চেয়েছে যে আমি বাংলাদেশি এই জন্য। তো 2011 সালে আমাদের ভারতেরই আপনার বন্ধু একটা সরকার আমাদের দেশে ছিল, তারপরেও বাংলাদেশিদের প্রতি তাদের এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল। আর এখন যেরকম রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমার দেশের কোনো নাগরিক সেখানে গিয়ে নিরাপদ বোধ করবে এটা তো ভাবাই যাচ্ছে না এই মুহূর্তে। তো এইটা যখন সিচুয়েশন দাঁড়ায় তখন আর এটাকে আপনি আবেগের জায়গা থেকে দেখার কোনো সুযোগ নেই। এটা পুরোপুরি একটা প্র্যাগম্যাটিক একটা ডিসিশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্তটি আসতেই হতো, কারণ এখানে নিরাপত্তার বিষয় জড়িত এবং এই নিরাপত্তাতে একটু যদি অন্যভাবে চিন্তা করি, এই যে সিদ্ধান্তগুলো আসলে বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে বা ভারতও আসলে যে সিদ্ধান্ত নিয়েছে, এই জায়গাটাতে আইনি ভিত্তি পর্যালোচনা করে কি কোনো সিদ্ধান্ত নেওয়া এখানে আইনি বেআইনির কোনো বিষয়ই নেই। এটা নিরাপত্তা বিষয়টা হলো একেবারেই পারসেপশনের বিষয়। আপনি ভারত খেলতে গেলে নিরাপদ বোধ করবেন কিনা। ক্রিকেট বিশ্বে নিরাপত্তাজনিত কারণে সফর স্থগিত হয়ে যাওয়া বা না যাওয়া এটা কোনো নতুন কোনো ঘটনা না। বাংলাদেশেও আপনার অস্ট্রেলিয়া একসময় নিরাপত্তার অজুহাত দেখিয়ে খেলতে আসেনি। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যখন আমাদের এখানে হয়েছে সেখানেও কিন্তু আয়ারল্যান্ডের মতো দেশ তাদের দল পাঠায়নি। আবার ক্রিকেট বিশ্বকাপেই আপনার 2003 বিশ্বকাপে মানবাধিকারের কথা বলে জিম্বাবুয়েতে যায় না ইংল্যান্ড। নিরাপত্তার কথা বলে আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় যায় নাই 1996 বিশ্বকাপে। আবার নিরাপত্তার কথা বলেই নিউজিল্যান্ড ইয়েতে যায়নি,
কেনিয়াতে যায়নি। সো এরকম তো এর আগেও হয়েছে। সো সেগুলো কি বেআইনি ছিল? বেআইনি ছিল না। তারা নিরাপদ বোধ করে নাই, তারা যায়নি। বাংলাদেশ এই মুহূর্তে ভারতের যা সিচুয়েশন, ভারত তাতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না, বাংলাদেশ ভারতে যাবে না। বাংলাদেশের খেলা যদি আইসিসি রিলোকেট করতে পারে শ্রীলঙ্কা ফাইন, আদারওয়াইজ বাংলাদেশ খেলবে না। কিন্তু এখানেও আসলে প্রশ্ন আছে, আবার এই জায়গাটিতেও রাজনৈতিক বিশ্লেষকরা বা ক্রিকেট বোদ্ধারা আসলে রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করছেন যে আইসিসির আসলে যারা শীর্ষ কর্মকর্তা তারা অনেকেই ভারতের, এবং আইসিসি কোনো না কোনোভাবে আসলে ভারতীয়দের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। সেখানে আসলে নিরপেক্ষ সিদ্ধান্ত আইসিসি নিবে কিনা সেই শঙ্কাও এখন উঠছে। এই জায়গাটিতে আসবো আলোচনা। একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মেজর ইমরোজ আহমেদ, শহীদ আফ্রিদির একটা উক্তি বলতে চাই, বিভিন্নভাবে আসলে নানান রকম প্লেয়াররা উক্তি দিচ্ছেন। তো এই জায়গাটি তিনি বলেছেন আইসিসির যে শীর্ষ কর্মকর্তারা তারা ভারতের হলেও তিনি নিরপেক্ষ সিদ্ধান্তের আশা করছেন। নিরপেক্ষ সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে আইসিসি থেকে? আমি আশা করি নিরপেক্ষ সিদ্ধান্ত আসতেই হবে। কারণটা হচ্ছে, আমরা যদি একটু ট্র্যাক ব্যাক করি, আমরা 2015-তে যদি যাই, শ্রীনিবাসন উনি ছিলেন আইসিসির চেয়ারম্যান। তখন একটা কাঠামো ছিল চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট সেপারেট। তা আমাদের মোস্তফা কামাল সাহেব তখন বিসিবির প্রেসিডেন্ট এবং আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। আপনাদের যদি মনে থাকে, ফাইনাল খেলার প্রেজেন্টেশনটা দেওয়ার কথা ছিল তার। বাট যে কোনো একটা কারণে মোস্তফা সাহেব যখন আমাদের কোয়ার্টার ফাইনালে মাশরাফির নেতৃত্বাধীন টিমের এগেনস্টে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে উনি বক্তব্য করেছিলেন যে সিদ্ধান্তগুলো সম্ভবত সঠিক হয়নি, এই কারণে তাকে প্রাইজটা দিতে দেওয়া হয়নি, হি বিং দি আইসিসি প্রেসিডেন্ট। তো এই যে আপনি একটা আধিপত্য বিস্তার করার একটা আচরণ আপনার, উনি আইসিসির প্রোটোকলে উনি প্রেসিডেন্ট, ওনাকে দিয়ে আপনি প্রাইজ দিতে দেন নাই ফাইনাল খেলায়, আমার এখনও মনে পড়ে। তো একইভাবে আপনি আরও অনেক জায়গায় আপনি যেমনটাই ধরেন, আপনার একবার সিদ্ধান্ত নিলাম ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু দুবাইতে বসে একই হোটেলে থেকে একই মাঠে খেলবে এবং সবাই ঘুরে বেড়াবে। তা আপনি এই যে প্রতিবাদটা আমরা করেছি আজকে, আমরা যদি শ্রীলঙ্কায় যাই তাহলে যেই দলগুলো আমাদের সাথে খেলবে তাদেরকে একবার শ্রীলঙ্কায় খেলতে হবে, একবার এসে ভারতে খেলতে হবে। তেমনটা যখন হবে, এটা সবাইরই কিন্তু টনক নড়বে যে ওয়াই ওয়ান টিম ইজ অলওয়েজ গেটিং এ প্রিভিলেজ। এবং তারা বসে বসে করছে, কারণটা হচ্ছে যে রাজাত বলছিল যে এটা বিশাল একটা মার্কেট। তারা আইসিসির আয়ের প্রায় 36% টাকা তারা পায়, হিউজ টাকা। আমরা অনেকে চিন্তাও করতে পারবো না। আমরা হয়তো বা 6% বা 6.5%-এর কাছাকাছি বা 4.5 এরকম একটা পার্সেন্টেজ পাই। তাতেই আমরা অনেকেই আমরা আপ্লুত যে আমরা এটাতে পেয়ে সন্তুষ্ট। তো সেই জায়গা থেকে বলবো, শাহিদ আফ্রিদির মতন কিন্তু নাসির হোসেনও বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, দে হ্যাভ রাইট টু প্রোটেস্ট। তাদের এটা নিরাপত্তার ব্যাপার, তারা সিদ্ধান্ত নিতেই পারে। এবং এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যে একজন খেলোয়াড়কে যদি আসলে আমরা নিরাপত্তা দিতে না পারি, সেক্ষেত্রে আসলে পুরো টিম, সেটা কিন্তু আজাদ একবার বলেছে, ইট ইজ নট অনলি দি টিম, আমাদের স্পেকটেটার্স, আমাদের সাংবাদিক, আমাদের আরও শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই কিন্তু আতঙ্কিত থাকবেন। কারণ কিছুদিন আগেও কিন্তু আপনি জানেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার টিম, মহিলা ওয়ার্ল্ড কাপ অথবা অস্ট্রেলিয়ার টিম ট্যুরে গিয়েছিল ভারতে। সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার সেই এক নারী ক্রিকেটারের কী পরিমাণ যৌন হয়রানি হয়েছে সেটাও তো আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যমে দেখেছেন। তার মানে আমরা যখনই প্রলাপ বকি আর কি, যে আমরা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ সিকিউরিটি আমরা দিব, যেটা আজাদ বলছিল, আমি আরেকবার রিপিট করতে চাই, দ্যাট ইজ দি কমিটমেন্ট ইউ গিভ টু দি আইসিসি বিফোর ইউ স্টার্ট হোস্টিং। তো আপনার এটা নতুন করে বলার কিছু নাই, সবাইকে দেয়। আমাদের দেশে যারা আসেন তারাই আসে, সবাইকে আমরা দেয়। আপনি ধরেন আরেকটা জায়গায় আপনাকে একটু আমি মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে কিন্তু ভারত আমাদের যখন এখানে পলিটিক্যাল সিচুয়েশন বলেন, নতুন সরকার তারা এসছেন, তখনও কিন্তু ভারত এসে ফুটবল খেলে গেছে। আপনি এখন বলুন ক্রিকেট আসলো না, ফুটবল কেন আসলো? কারণটা হচ্ছে ফিফা ইজ নট কন্ট্রোল বাই দি ভারতীয় লোকজন। সো ফিফা সেড ইফ ইউ ডোন্ট কাম ইউ আর স্ক্র্যাচড। ভারতীয় লোকজনের যে আসলে, তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে কোথায় আপনি দাদাগিরিটা করছেন। দাদাগিরিটা করছেন বিকজ ইউ কন্ট্রোল দি আইসিসি, ইউ কন্ট্রোল দি ফাইন্যান্সিয়াল মার্কেট। আমার একটা জায়গায় দুঃখ লাগে, সেই জায়গাটা হচ্ছে 80 সন 85 সনের আগে ক্রিকেটীয় বিশ্বতে এত টাকা দেখে নাই। তো তখন তো ক্রিকেট চলেছে, তখনও আমরা কিন্তু ক্রিকেট খেলা দেখতাম টিভির সামনে। মাইনুল ভাইরা তখন খেলতেন, আমরা খেলে ছেড়ে দিয়েছি, আর্মিতে চলে গেছি, আজাদরা কাভার করতো, সবাই কিন্তু আমরা ক্রিকেট দেখতাম। এখন এটা ব্যবসায়িক পর্যায়ে একটা কমোডিটি হিসাবে তৈরি করেছি, হুইচ ইজ গুড ফর দি ক্রিকেট। অনেকে অর্থের ভালো পাচ্ছেন,
এবং আপনি কপিল দেবের কথা শুনেন, আপনি ওই সময়ের গাভাস্কারের কথা শুনেন, তারাও বলবে আমরা 8,000 টাকা পেয়েছি, 10,000 টাকা পেয়েছি। ইভেন তারা 83-তে যখন চ্যাম্পিয়ন হয় তখন তারা জানতেন না তাদের পরের মিলটা খাওয়ার জন্য তাদের কি পয়সা আছে। তো সেই জায়গা থেকে যখন এই অবস্থায় আসছে, ক্রেডিট গোজ টু ইন্ডিয়া, তারা এটাকে ওইভাবে অর্থ যোগান দিয়ে অর্থায়ন করে এই লেভেলে এনেছে। বাট ইট ডাজ নট মিন আপনি ক্রিকেটের বিউটিটা নষ্ট করবেন, সেখানেই তো এই প্রশ্ন জায়গায় আসলে আধিপত্য বিস্তার করবেন। খেলার আধিপত্যের জায়গাটিতে আসলে জায়গাটা, রাজনীতি কেন খেলাটা খেলার জায়গায় থাকা দরকার। এবং এই আজাদ জায়গাটায় মজুমদার। আমি আজাদের কাছে যাওয়ার আগে শেষ করি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এই আধিপত্য থেকে আপনি ওভার কনফিডেন্ট হয়ে গেছেন যে আপনি যা বলবেন তাই করবেন। ইউ ক্যান রাইট ইট ডাউন, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অল উইল অপোজ ইন্ডিয়া, বিকজ অনেকেই এখন আইপিএল খেলতে যাচ্ছে না, জি। চাচ্ছেও না। তো এই যে কন্ট্রোল করতে পারবো সেই যে ভাবটা চলে এটা এসেছে, আমাদের মনে সেই- হয়, বাট হ্যাঁ, আই এম নট সেই- শিওর ওয়েদার দে হ্যাভ দ্যাট। সেই জায়গাটিতে যদি একটু পেছনে তাকাই, আজাদ মজুমদার 1999 সাল 2012 সালেও এই ধরনের একটা আসলে দাবি করা হয়েছিল ভারতে, তারা পাকিস্তানিদেরকে ক্রিকেট খেলতে দিতে চায়নি ভারতে। সেই সময় কিন্তু আসলে এই বিসিসিআই বলেছিল ক্রিকেট এবং রাজনীতি আলাদা থাকা উচিত। তখন তো বিসিসিআই রাজনীতির অংশ হয়নি, এখন বাংলাদেশের জন্য কেন তারা হঠাৎ করে ক্রিকেট এবং রাজনীতিকে এক করে ফেললেন? এটা আমার মনে হয় ওনারা হঠাৎ করে না, আরও অনেক দিন থেকে এই ভারত ক্রিকেটের সাথে রাজনীতিকে মিশিয়ে ফেলছে। এটা নতুন কোনো বা আইসোলেটেড কোনো ইভেন্ট না। আমার মনে হচ্ছে এখন টাইম আসছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা, এটারই নাম চেঞ্জ করা, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, যেটা তাদের তো আসলে তাদের নিজেদের দেশেই কন্ট্রোলটা নাই। যদি তাদের উগ্রবাদীদের উপর তাদের কন্ট্রোলটা থাকতো তাহলে এই বিষয়টা এতদূর গড়াতো না। তারা মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই এবং দিতে পারবে না, এটা জেনেই তারা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে, হ্যাঁ না তারা জানে তারা মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। এই জন্য তারা কলকাতা নাইট রাইডার্সকে বলেছে যে মোস্তাফিজকে উইথড্র করতে। আপনি দেখেন বাংলাদেশও কিন্তু একটা সিমিলার সিচুয়েশন ফেস করেছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। আমাদের দেশে তখন নিরাপত্তা পরিস্থিতি নাজুক ছিল। ঠিক সেই সময়টাতে আমাদের দেশে কিন্তু আপনার নারীদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ নিজে থেকে বলে দিয়েছে যে আমরা আসলে এই মুহূর্তে বিদেশে দলগুলোকে নিরাপত্তা দিতে পারবো না, কারণ আমাদের দেশে নিরাপত্তা পরিস্থিতি এখন পুনর্গঠন মধ্যে দিয়ে যেতে হবে। এবং বাংলাদেশের এই অনুরোধের প্রেক্ষিতে আইসিসি টুর্নামেন্টটাকেই দুবাইতে রিলোকেট করেছে। তো এখন ভারতের উচিত, যেহেতু তারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারবে না, বাস্তবতাটাকে মেনে নিয়ে বাংলাদেশকে এবং আইসিসিকে সহযোগিতা করা, যাতে এই ম্যাচটা, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে রিলোকেট করা হয় এবং টুর্নামেন্টটা শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়। টুর্নামেন্টে ম্যাচ রিলোকেট করা এগুলো কোনো কিছুই নতুন কিছু না, এগুলো ক্রিকেটে আগেও হয়েছে। এবং আমি ধরে নিলাম আজাদ মজুমদার, এই টুর্নামেন্টটা হয়তো শ্রীলঙ্কায় হলো, আইসিসির সামনে তো এখন বেশ কিছু পথ খোলা আছে, যেটি আমাদেরকে মাইনুল হক বলছিলেন, কিন্তু পরবর্তীতে কি হবে? এই খেলা তো আসলে বন্ধ হয়ে যাচ্ছে না। ভারত পাকিস্তানের খেলাগুলোর দিকেও যদি আমরা তাকাই, এইটা আসলে একটা লম্বা সময় ধরে আসলে এই তর্ক বিতর্কটা চলছে। বাংলাদেশেরও অবস্থানটা আসলে সেই দিকেই যাচ্ছে কি না? সেদিকে গেলে যাবে। আপনার ক্রিকেট তো বন্ধ হয়ে যায়নি। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তো আর নতুন কিছু না, অনেকদিন ধরেই চলছে। একটা এশিয়ান ক্রিকেট একটা হাইব্রিড মডেলে অলরেডি চলে গিয়েছে। এই হাইব্রিড মডেলে আপনার পাকিস্তান ভারতে খেলতে যায় না, ভারত পাকিস্তানে খেলতে যায় না। এই মডেলে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে যদি তার নীতির পরিবর্তন না করে, বা বাংলাদেশকে প্রতিবেশী হিসাবে যে ধরনের সম্মান বা মর্যাদা দেওয়ার কথা সেটা না দেয়, এবং তার দেশে উগ্রবাদীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশকেও এই হাইব্রিড মডেলের মধ্য দিয়ে এখন যেতে হবে। ক্রিকেট খেলা কিন্তু বন্ধ হয়ে যাবে না, কারোর জন্য কোনো কিছু পৃথিবীতে থেমে থাকে না। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভারত ক্রিকেটের নেতৃত্বে আছে, আইসিসিতেও তাদের আধিপত্য আছে, এই ক্রিকেটটাকে রিঅর্গানাইজ করা, এটাকে রাজনীতি মুক্ত করা, এইগুলোর ক্ষেত্রেও তাদেরকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান যে পরিস্থিতি আমরা ভারতে দেখছি, বাংলাদেশ বিরোধী মনোভাব তাদের দেশে কিছু উগ্রবাদীর মধ্যে দেখছি, এই মনোভাব যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, বা এই মনোভাবকে ভারতের সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ না নেওয়া হচ্ছে, ততক্ষণ অন্তত বাংলাদেশের ভারতে ক্রিকেট খেলতে যাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি। মাইনুল হক, আইসিসি যদি আসলে ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সামনে যেটি আমরা বলছিলাম যে নিঃসন্দেহে আরো অনেক খেলা আছে, এবং অনেকে এটাও বলার চেষ্টা করেন আইসিসি নানানভাবে আসলে অন্য রাষ্ট্রগুলোর খেলাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাংলাদেশের সামনের দিনগুলোতে বা ভবিষ্যতে বাংলাদেশের খেলায় আইসিসি নানানভাবে এই প্রভাব ফেলতে যাচ্ছে কিনা, সেটি বাংলাদেশের জন্য একটি বড় প্রভাব হবে কি? এটা আমাদের একটু রিয়েলিস্টিক আর কি হতে হবে। যতদিন পর্যন্ত
ইন্ডিয়ানরা আইসিসি রুল করবে ততদিন পর্যন্ত এই আমাদের কিছুটা আর কি অসুবিধা হবে। দেখেন একটা জিনিস আছে যে আমাদেরও তো বোর্ডের উই নিড মানি, হ্যাঁ, ক্রিকেটের টাকাটা আসে কোত্থেকে? যেহেতু ইন্ডিয়া পুরোটা ডমিনেট করে, এই ফাইন্যান্সটা ওরা করে, ক্রিকেটিং ফাইন্যান্স যেটা ইমরুজ আর আজাদ বলল। তো এখানে বাইল্যাটারাল সিরিজ যদি না হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ, তো উই লুজ লট অফ মানি। কিন্তু তখন এই আমাদের ক্রিকেট চালানোটাই অসুবিধা হয়ে যাবে। ফর ক্রিকেটিং সেক উই মাস্ট প্লে ইচ আদার। তাহলে এখানে উইন উইন সিচুয়েশনটা কার? উইন সিচুয়েশনটা হবে যে আমরা প্রোটেস্ট করেছি, ইজ ফাইন, ইজ মাই ভিউ, প্রোটেস্ট করেছি ইজ ফাইন, এবং ইন্ডিয়া হ্যাজ টু কাম আপ উইথ এ প্রপোজাল। এই লোক, এই যে এই আমরা দেখো এটা হয়ে গেছে, লেটস সলভ দিস প্রবলেম। কীভাবে হবে? আই থিঙ্ক বেস্ট বেট উড বি টু চেঞ্জ দ্য ভেন্যু, যেটা আমার মনে হয় শ্রীলঙ্কাতে নিলে, এবং অ্যাজ আজাদ অলসো সেড, আজকালকার দিনে এগুলি খুব একটা বড় ব্যাপার না, মনে হয় যে শর্ট টার্ম, 1 মাস এখনও আছে। এখন অন্যান্য দেশকেও কিন্তু কনভিন্স করতে হবে, কারণ প্রত্যেকটা দেশ, ধরেন ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ যে আমাদের গ্রুপে আছে, একটা যখন টিম করা হয় ওই ভেন্যুর উপর ওরা টিমটা করে, ওদের কন্ডিশন কি হবে না হবে এইভাবে। হ্যাঁ, এটাও একটা বড় ওরাও হয়তো এখানে আপত্তি তুলতে পারে যে না, উই ডোন্ট ওয়ান্ট টু ট্রাভেল, এটাও আর কি হতে পারে, উই ডোন্ট নো। এখন ডিপেন্ড করবে এটা টোটালি ওদের উপর, বল ইজ অন দেয়ার কোর্ট। হ্যাঁ, ওরা কি ডিসিশন নেবে। এখন দেখেন এই যে আসছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশকে ওরা আর কি ঢুকিয়েছে। নেক্সট থিং উইল কাম আফগানিস্তান অলসো, ওখানেও ধরেন ওদের ইস্যুটাও আসবে যে ওরা আফগানিস্তানকেও আর কি এরকম হুমকি টুমকি দিতে পারে। কেন? বিকজ ওখানে ওই যে মেয়েদের শিক্ষা নিয়ে একটা হচ্ছে, বলবে যে যেই দেশে মেয়েদের শিক্ষা নেই ওখানে আমরা ক্রিকেট খেলবো কীভাবে, থিংস লাইক দ্যাট, এরকম হইতে পারে। তার মানে সামনে আসলে আরো অনেক ধরনের আশঙ্কা আমাদের জন্য কাজ করছে, কিন্তু মোস্তাফিজকে ঘিরে আসলে যে রাজনীতি, সেই রাজনীতি ধাক্কা আমরা সামনে টি20 ওয়ার্ল্ড কাপে দেখতে যাচ্ছি, সেটি এই মুহূর্তে আসলে যে অবস্থান সেখান থেকে বলা যায় যে প্রায় নিশ্চিত। সেই ধাক্কাটা আসলে এই ক্রিকেট ওয়ার্ল্ড কিংবা বাংলাদেশের জাতীয় দল কিভাবে সামলাবে, এই জায়গাটির আলোচনায় আসবো। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজাদ মজুমদার, এই যে আসলে আমরা খেলাকে বলে থাকি, খেলা আসলে জাতিতে দূরত্ব কমায়, বন্ধুত্ব প্রতিষ্ঠা করে, সেই খেলায় এখন আমরা দেখছি রাজনীতির বিষবাষ্প ঢুকে গেছে, এবং সেটা আপনিও বলছিলেন যে একটা দীর্ঘ সময় ধরে আসলে এই কাজগুলো করা হয়েছে। এখানে আসলে কারো না কারো তো দায় আছে, সেই দায়টা আসলে কার? দেখেন, স্পোর্টস আর ন্যাশনালিজম দুটা কিন্তু পরস্পর খুব ক্লোজলি রিলেটেড। আপনার যেখানে খেলাধুলা থাকবে সেখানে জাতীয়তাবোধ থাকবে, জাত্যাভিমান থাকবে, এই জিনিসগুলো থাকবে। আপনি যখন একটা পুরো জাতির জাত্যাভিমানে আঘাত করবেন, আপনি যখন বাংলাদেশের একজন খেলোয়াড় যার কোনো ফল্ট নাই, যার কোনো ফিটনেসের প্রবলেম নাই, ফর্মের কোনো প্রবলেম নাই, জাস্ট বিকজ সে একজন বাংলাদেশি, তাকে আপনি একটা দেশে খেলতে দেবেন না, তখন কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা বাংলাদেশি এইটা আহত বোধ করবে, তাই না? এখানে রাজনীতির চেয়েও বড় জিনিস আপনার জাতীয়তাবোধ। আপনিও কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আহত বোধ করবেন যে আমার একজন স্বদেশী যার কোনো দোষ নেই, একমাত্র বাংলাদেশি হওয়া ছাড়া তার এই মুহূর্তে আর কোনো দোষ নেই, কিন্তু শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে তাকে একটা টুর্নামেন্টে চুক্তিবদ্ধ করে তারপর তাকে খেলতে দিচ্ছে না। সো এই যে জাত্যাভিমানের যে আমাদের লাগে, আমাদের যে জাতীয়তাবোধ আহত হয়, এটাকে তো আপনার মূল্যায়ন করতে হবে। আমরা জাতি হিসাবে বিব্রত হয়েছি, আহত হয়েছি, অপমানিত হয়েছি এই ঘটনায়। সো আমাদের এক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর অবশ্যই সুযোগ আছে, কারণ এই সমস্যাটা আমরা তৈরি করিনি, এই সমস্যাটা তৈরি করেছে ভারত, এবং পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই সমস্যাটা তৈরি করেছে। এখন আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, বাংলাদেশের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি বিচার করে দেখবেন যে এই সিদ্ধান্তটার মধ্যে কি কোনো রাজনীতি আছে কিনা। আমি মনে করি কোনো ধরনের রাজনীতি নেই। বাংলাদেশের যে সিদ্ধান্তটা, টি20 বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তটা পুরোপুরি একটা নিরাপত্তাজনিত দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে। জি, কিন্তু আজাদ মজুমদার, অনেকেই মনে করছেন যে এই যে ভারত বাংলাদেশের খেলা নিয়ে আসলে যে ঘটনাটা বা আলোচনা সমালোচনা চলছে, সেটি এই দুই দেশের পারস্পরিক রাজনীতিতেও একটা বড় প্রভাব ফেলতে পারে। সেখানে আপনার কি বলার আছে? ভারত বাংলাদেশের তো হাজারটা ইস্যু আছে, দুই দেশের সম্পর্কে প্রভাব
প্রভাবিত হওয়ার অনেক রকমের বিষয় আছে, এবং ভারত বাংলাদেশের খেলা নিয়ে উত্তেজনাও নতুন কোনো কিছু না। কিন্তু এখানে আপনি দেখবেন যে এই সমস্যাটা কে তৈরি করেছে? এই সমস্যাটা পুরোপুরি ভারত তৈরি করেছে। এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হয়েছে, বাংলাদেশ তো ভারতে খেলতে যেতে এক সপ্তাহ আগে অস্বীকৃতি জানায়নি। বাংলাদেশ আর ভারতের মধ্যে যতই রাজনৈতিক উত্তেজনা থাকুক, যতই সম্পর্কের টানাপোড়েন থাকুক, কূটনীতিক যতই টানাপোড়েন থাকুক, কিন্তু বাংলাদেশ তো বলেনি যে না এর কারণে আমরা ভারতে খেলতে যাব না। তার মানে বাংলাদেশ কূটনীতিক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্তটা নেয় নাই। কিন্তু যেই মুহূর্তে ভারতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশ ফিল করেছে যে এই যদি সিচুয়েশন থাকে তাহলে আই ক্যানট ফিল সেফ দেয়ার। জি, মাইনুল হক, যে এই জায়গাটিতে বলছিলেন আজাদ যেখানে শেষ করলেন যে বাংলাদেশের এখন মনে হচ্ছে আমরা আসলে ভারতে গিয়ে নিজেদেরকে সেফ ফিল করতে পারছি না। এই মোস্তাফিজকে ঘিরে যে রাজনীতি, সেই ধাক্কাটা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে পড়বে, সেই আলোচনা এখন তুঙ্গে। খেলার ক্ষেত্রে আসলে এই রাজনৈতিক ধাক্কা, সেখানে খেলার যে পলিসি আছে সেটি আসলে আমাদেরকে কি বলে? তো খেলা তো খেলার মতো করেই হবে। খেলার মধ্যে তো পলিটিক্সটা আসবে না, মানে রিয়েল গেম ইন দ্য ফিল্ড আর কি, মাঠের মধ্যে খেলা হবে, ওখানে তো পলিটিক্সটা ওখানে অন্য কিছু হবে বলে আমার মনে হয় না। খেলাও হবে। বাংলাদেশ হয়তো খেলতেও পারে, নাও খেলতে পারে। আমরা চাইবো সবাই যে বাংলাদেশ পার্টিসিপেট করুক, যেভাবে হোক আর কি, এটা আর কি পার্টিসিপেট হোক আর কি। আমি চাই যে বাংলাদেশ মাস্ট প্লে ইন দিস আর কি টুর্নামেন্ট, যদি আলাদা একটা ভেন্যু দেয়, উই মাস্ট গো অ্যান্ড প্লে দেয়া। কিন্তু যেটা আপনি বলছেন যে খেলার মধ্যে প্রভাব পড়বে কি না, আমার তো কোনো আর কি মনে হয় না। কারণ এখানে যদি আমরা মিট করি ইন্ডিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তখন একটা উত্তেজনাপূর্ণ খেলা হতে পারে। বলার চেষ্টা করছেন বাংলাদেশ যদি ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে না যায়, সেখানে ভারতের বেশ কিছু বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে হবে, বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটিতে। আপনার ফিনান্সিয়াল হয়তো ক্ষতি হবে, ওটা হয়তো খুব একটা significant না অ্যাকচুয়ালি, বিকজ দ্যাটস নট এ বিগ অ্যামাউন্ট ইন্ডিয়ার জন্য। অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, এটা খুব একটা বড় অ্যামাউন্ট না আর কি। এখানে কোনো সহজ সমাধান আছে বলে কি আপনার মনে হয়? সমাধান একটাই, এটা সমাধানটা যেটা আজাদ স্পেসিফিকলি বলেছে যে দে হ্যাভ ক্রিয়েটেড দিস প্রবলেম। সমস্যা ওদের, সমাধানও ওদের, আমাদের কিছু করার নাই এখানে। জি, সেক্ষেত্রে বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেটি আজাদ মজুমদার বলছিলেন যে আসলে এখনই আমাদের সেই পদক্ষেপগুলো নেওয়ার ছিল। কিন্তু যখন আসলে আবার আমরা ভারতের দিকে তাকাই, তখন ভারত আসলে অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা খেলছে তাদেরকে ডমিনেট করারও এক ধরনের প্রচেষ্টা চালায়। সেই প্রচেষ্টা এখন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে আরও বেশি বাড়বে বলেও কি এক ধরনের আশঙ্কা আছে? এটা তো অবশ্যই আছে, এটা ফেলে দেওয়ার মতো কোনো আর কি কথাই না। এটা আর কি হবে, আই এম শিওর। যতদিন পর্যন্ত ইন্ডিয়া ডমিনেট করবে আইসিসি, ওরা চালিয়ে যাবে। তো আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি এগুলি সলভ করতে হবে, যেটা আর কি ক্রিকেট পলিটিক্স আমরা বলি, ওর মধ্যেও আমাদের করতে হবে। কারণ আমরা হয়তো এর আগে একটা, আমার এখানে বলতে হয় যেহেতু আপনি এটা এনেছেন এই সাবজেক্টটা, কিছুদিন আগে এখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা মিটিং হয়েছিল। ওখানে হয়তো ইন্ডিয়া ভেন্যুটা চেঞ্জ করতে চেয়েছিল তো দুবাই, ওটা আমরা ঠিক মতো মনে হয় না হ্যান্ডেল করতে আর কি পেরেছি। যদিও আলটিমেটলি ইন্ডিয়াও এখানে এসছে, বাট দ্য ভাইব ওয়াজন্ট গুড আর কি, এটা আর কি ঠিক মতো হ্যান্ডেল হয়নি তুমি। তো ওর প্রতিও তখন থেকেই ওদের একটা রাগ, ক্ষোভ, যাই বলেন না কেন, এটা আছে, আমাদের কথা শুনলো না বাংলাদেশ, ওদেরকে একটু ধাক্কা টাক্কা দিই। তো এত বড় ধাক্কা যে ওরা আবার কাউন্টার রিয়াকশন হবে, এটা বুঝতে পারি নাই, যেটা আর কি বলে এভরি অ্যাকশন হ্যাজ গট অপোজিট রিয়াকশন। কিন্তু এরপরেও আসলে আমরা যারা খেলার বাইরের জগতের মানুষ, তারা সবসময় একটা কথা শুনেছি, সেটা হচ্ছে স্পোর্টসম্যান স্পিরিট। এই স্পোর্টসম্যান স্পিরিটটা আসলে কতখানি থাকছে, নাকি আসলে হারিয়ে যাবে এই ধরনের ঘটনার পরে? মেজর ইমরোজ আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই, ওই স্পিরিটটাকে আবার আমরা ফিরে পাবো কিনা? ওই নিয়ে আসলে খেলার জায়গাটিতে সব দলগুলো একসাথে খেলতে পারবে কিনা? যে কোনো খেলার আগে আপনাকে স্পোর্টসম্যান স্পিরিট যেটা আমরা বলি, বক্সিংয়ের পরেও দেখবেন দুইজন বাউট চলার সময় মারামারি করছে, তারপরেও গলা মিলায়। কিন্তু আমরা ক্রিকেট জানি যে এটা একটা জেন্টলম্যানস গেম। আমরা কি হাত মিলিয়েছি? আমরা তো মিলাই নাই। তার মানে এই কথাগুলো এখন অতীতের কথা, এগুলো এখন বাস্তবে অনেক জায়গায় কিন্তু সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। অ্যাজ লং দিস হ্যাজ বিকাম এ বিজনেস ভেঞ্চার। যখন শুধু পিওর একটা খেলা ছিল, বিনোদন ছিল, এবং সেই জায়গায় সম্মানের একটা জায়গা ছিল,
তখন হয়তো এটা বাস্তবতা ছিল। এখন অনেকটাই কিন্তু এটা আমার মনে হয় বিলুপ্তর পথে, স্পোর্টসম্যান স্পিরিট। কারণ সেই রকমটা যদি হতো, মাইনুল ভাই যেটা বলছিলেন, আমাদের এখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে একটা মিটিং ছিল, সেটাতেও কিন্তু ভারত প্রতিবন্ধকতা তৈরি করেছিল যে তারা এখানে আসবেন না। বাট স্যালুট টু দি এসিসি প্রেসিডেন্ট অ্যান্ড টু আওয়ার কারেন্ট প্রেসিডেন্ট বিসিবি বুলবুল, তারা দুজন কিন্তু ডিপ্লোমেসি করুক, তারা যেভাবেই হোক, তারা কিন্তু এই আয়োজনটা সার্থক করেছেন, তাদেরকে এনেছেন। তার মানে হচ্ছে যে আপনি বাংলাদেশ যে নিরাপদ না, এটা বহুবার ভারত কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে গত 1.5 বছরে। কিন্তু দুঃখজনক হলেও আপনি জানেন কিনা, স্ট্যাটিস্টিক আপনার কাছে আছে কিনা, এর ভিতরে ফুটবল খেলে গেছেন তারা, এর ভিতরে আর্চারি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে কিন্তু ভারতের প্রায় 40 জন বোধহয় এসেছিল, ইফ আই এম নট রং ইন দি ফিগার। তারা এসেছে এবং প্রায় 18টা 22টা দেশের মতন এখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে গেছে। তা আপনার আর্চারির এখানে আপনার কিছুদিন আগেও ব্যাডমিন্টন খেলা হলো, আন্তর্জাতিক একটা, এটা ক্লাসিফিকেশন ম্যাচগুলো হয়, তাদের সিডিংগুলো হয়, সেই খেলাও তারা খেলে গেছে। আজকেও স্কোয়াশ খেলে গেছে, একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল ভারত। আমরা তো কাউকে কোনো নিরাপত্তার ঘাটতি করি নাই, আমরা সঠিকভাবে তাদেরকে সম্মান করেছি, তাদেরকে সমস্ত নিরাপত্তা দিয়েছি। আমাদের দলও কিন্তু ভারতে কয়েকদিন আগে আমাদের হকি টিমটা খেলে এসেছে ওয়ার্ল্ড কাপ আন্ডার 23। আমরা একদম শেষ সময়ে আমি একটু শেষ করে দিই, আপনার কাছে আমি করতে চাই। জি। সেটা হচ্ছে এই যে আপনি বলছেন যে আমরা আসলে আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, তার মানে যেই সমস্যাটা সেটি ভারত তৈরি করার চেষ্টা করছে, যেটা আজকে সেই জায়গাটিতে এই যে বাংলাদেশ এবং ভারতের এই খেলার যে সম্পর্কের একটা অবনতির দিকে যাচ্ছে, সেই অবনতিটাকে আসলে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো কিনা? আমি মনে করি সব পক্ষ থেকে উই হ্যাভ টু স্টপ টকিং লুজ। আমরা অনেকে লুজ ক্যানন আছি, যা তা বলতে থাকি মিডিয়াতে, আমরা এই সোশ্যাল মিডিয়াতে স্পেশালি। এখানে আসলে বীরত্ব দেখানোর কিছু নাই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এখনকার বাস্তবতায় বিসিবি এবং আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। এবং ভবিষ্যতের উন্নতি করতে হলে ইনিশিয়েটিভ ভারতকে নিতে হবে, ভারতকে প্রমাণ করতে হবে যে ভারত এই সময় যেই কাজটা করেছে এটা ভুল করেছে এবং এটার জন্য তারা অনুতপ্ত, এবং দে আর কামিং ব্যাক টু আস যে লেটস বি এ ফ্রেন্ড অ্যান্ড লেটস প্লে দি ক্রিকেট এগেন, লেটস কিপ রাজনীতি অ্যান্ড অন্যান্য ইস্যু আমরা এটা থেকে বেড়ে রেখে আমরা উই আর ফ্রি। আমরা কোনোদিন ভারতের কোনো বর্ডারে যে এটাও হয়তো আমরা ছুঁড়ে মারি নাই, কিন্তু অহরহ আমরা রিপোর্টিং পাই বর্ডারে কি হচ্ছে। ইদানিং গত 1.5 বছরে কিছুটা কমেছে, কিন্তু তার আগে হয়েছে। ছোট করে আজাদ মজুমদারের একটা উত্তর নিতে চাই আপনাকে, হয়তো আমি 30 সেকেন্ড সময় দিতে পারবো। যে সম্পর্কটা আসলে অবনতির দিকে যাচ্ছিল, সেই সম্পর্কটা এই খেলার ঘটনাটির মধ্যে দিয়ে আরো একটু পিছিয়ে গেল কি? না, আমরা মনে করি না যে সম্পর্ক বিশাল অবনতি হয়েছে, যার ফলে ভারতের সাথে আমাদের সম্পর্কের উন্নতির আর কোনো সুযোগ নেই, এরকম না। তবে এক্ষেত্রে ভারতকে আমরা আশা করব দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং ক্রিকেট সহ আমাদের আরও কূটনৈতিক যে ইস্যুগুলো আছে সেক্ষেত্রে তারা যদি আরেকটু ফরওয়ার্ড লুকিং অ্যাটিটিউড শো করে তাহলে সম্পর্কটা উন্নতি। ধন্যবাদ আজাদ মজুমদার, মাইনুল হক এবং মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।